যেটা ঘটবে, আপনি ইতিমধ্যে মেনশন করেছেন ডক্টর ইউনূস হয়তোবা ওনাকে প্রোটোকল দেওয়া হবে রাষ্ট্রের প্রধান হিসেবে, যেটা জাতিসংঘের প্রোটোকল অনুসারে পেতে পারেন তিনি, কিন্তু উনিও যদি ভুলক্রমে কোনো এক বাঙালি অধ্যুষিত, কিন্তু এইবার যদি উনি এই ধরনের কোন প্রচেষ্টায় আসলে যান, তাহলে নাজেহাল বা অন্যান্য অনেক অসম্মানজনক বিষয় ঘটতে পারে। আপনি জানেন যে মানুষ মারমুখী বা তাদের যখন আর কোনো বাদ থাকে না তাদের, তখন তারা পায়ের জুতা ছুঁড়ে মারতে পারে, রং ছুঁড়ে মারতে পারে, অনেক কিছু করতে পারে এসবগুলো। কিন্তু নিউ ইয়র্ক স্টেটের আইন অনুসারেই সমাবেশের অধিকার, কিন্তু তারা গ্রেফতার হবে। আপনারা বহুবার দেখেছেন, আমরা যখন সমাবেশ ডাকলাম, আমি একবার সমাবেশ ডাকলাম পাকিস্তান এম্বাসির সামনে ওয়াশিংটন ডিসিতে, আমি নিজে আয়োজক। পুলিশ আমাকে জিজ্ঞেস করে তোমরা কি গ্রেফতার হবে? আমি সেদিন জিজ্ঞেস করি আমি গ্রেফতার হবো মানে? তো আমি বিষয়টাই তো বুঝতে পারিনি। তো বললো যে তোমরা আইন ভঙ্গ করবে কিনা। আমি বললাম যে আমাকে উদাহরণ দাও। বললো যে যেমন তোমরা এম্বাসিতে ঢুকে পড়ার চেষ্টা করবে, হ্যাঁ, জোর করে ঢুকে পড়ার চেষ্টা করবে, তখন তো আমাদের গ্রেফতার করতে হবে তোমাদেরকে। আমি বললাম যে না, এরকম কিছু হবে না। অতএব মানে এখানকার সাধারণ মানুষ, আমি বলবো সিভিক সোসাইটির মানুষেরা প্রস্তুত বিভিন্ন গ্রুপ তৈরি করে, নট অনলি রাজনৈতিক শক্তি। আর বিএনপির অবস্থানটা এখন অনেকটাই নড়বড়ে, কারণ বিএনপি বুঝতে পারছে না তারা কি তাকে ওয়েলকাম জানাবে না তা প্রতিবাদ করবে। তবে ঢাকা থেকে আপনি নিশ্চয়ই জানেন বিএনপির সিনিয়র লিডাররা বলেছেন যে আওয়ামী লীগ যেখানে যদি রাস্তায় নামে আমরা সেখানে প্রতিবাদ করব না। সেই অনুসারে হয়তোবা নিউ ইয়র্কেও বিএনপির তেমন কোনো কার্যক্রম দেখা যাবে না। তবে বিএনপি কার্যক্রম না করলেও আওয়ামী লীগ এবং আওয়ামী ঘরানার ৭১-এর পক্ষের প্রায় সকল সংগঠন, সকল মানুষেরা যেখানে ইউনূস সেখানেই প্রতিহত করবে। তাই হয়তোবা ঢাকা থেকে ইউনূসের সফর সঙ্গী হওয়ার জন্য অনেকে ভয় পাচ্ছেন। হ্যাঁ, আমি এরকমও শুনেছি যে কারণ লন্ডনে যখন নাকি হলো তখন আমি ভিডিওতে দেখছিলাম, এটা এটা ভেরিফাইড, কারণ আমি ভিডিওতেই দেখেছি। পুলিশটা বোধহয় জিজ্ঞেস করছিল যে তোমাদেরকে অ্যারেস্ট করবো, তখন বলছে হ্যাঁ অ্যারেস্ট করো, অ্যারেস্ট হয়ে যাব, কিন্তু ওকে মেরে তারপরে অ্যারেস্ট হবো। এরকম একটা একটা ডেসপারেসি ছিল যে আমাদের দেশে তোমাদের পুলিশদেরই তো ঝুলিয়ে রেখেছে, ৩,০০০ পুলিশ ভাই তোমাদের নাই, আর তোমরা আমাদেরকে কিছু করতে দিচ্ছ না, এরকমও সহানুভূতি সেখানে ছিল। তারা বললো যে আমরা বিষয়টা জানি, কিন্তু বিষয়টা আমরা যেহেতু এখানে আইনের শাসন বা আইনকে করতে হবে, প্রতিষ্ঠা করতে দিতে হবে, অতএব তোমরা আমাদের সামনেই সমস্ত কিছু করবে এরকম নয়। তবে আমরা বাংলাদেশের এই ৩,৪২০ জন বা তারও অধিক পুলিশকে হত্যা করা এবং তাদের অনেকের মৃতদেহ ঝুলিয়ে রাখার বিষয়টা তারা জানে। এমনকি নিউ ইয়র্ক, আই এম সরি আপনার জাম্প করলাম, নিউ ইয়র্ক সিটি পুলিশের বহু কর্মকর্তা রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত। সেই সুবাদে তা এরাও অনেক বেশি জানে পুলিশ ডিপার্টমেন্ট যে বাংলাদেশে কি ঘটনা ঘটেছে। আপনি নিশ্চয়ই জানেন ৭১ সনে আমেরিকান সরকার বা পাকিস্তানের পক্ষে থাকলেও আমেরিকান জনগণ ছিল বাংলাদেশের স্বাধিকারে। ঘটনা এই মুহূর্তে একই। এবং এই আমাদের ডক্টর ইউনূস যেভাবে জাতিসংঘকে, হোয়াইট হাউসকে এবং অন্যান্য সংস্থাকে ব্যবহার করেছেন, যেমন ভলকার তুর্ককে নিয়ে গিয়েছেন বাংলাদেশে এবং তার প্রেসক্রাইবড বিষয়গুলো উনি প্রচার করেছেন, সেই অবস্থা থেকে জাতিসংঘ অনেক দূরে সরে আসতে বাধ্য হচ্ছে। কারণগুলো যে শুধু জাতিসংঘ তো রিপোর্ট শুধু সরকারের কাছ থেকে, ডক্টর ইউনূসের কাছ থেকে নিয়ে চলে না, সেখানে বিভিন্ন সংস্থা তাদের রিপোর্টে দেখা যাচ্ছে যে গত 14 মাসে বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূসকে আর কোনো ক্রমেই শুধু গণতান্ত্রিক এই শব্দটা তো ইউজ করাই যাচ্ছে না, যে তাকে স্বৈরাচার বলা হচ্ছে। আমি আবারও বলছি, বিশেষণের বিশেষণ, স্বৈরাচার। যদি পৃথিবীতে স্বৈরাচার কেউ থেকে থাকেন, তার স্বৈরাচার হলো ডক্টর ইউনূস। কারণ উনি প্রতিপক্ষ বা একটি বিরাট অংশ যে জনগণ, তাদের অধিকারকে উনি অস্বীকার করছেন নির্বিকারভাবে, এবং তার জন্যে
আমি যদিও শব্দটা আপনার অনুষ্ঠানেই কোনো একদিন প্রথম বলেছিলাম, এই জন্য তাকে আমি মনস্টার বলি, এবং পৃথিবীর অনেকেই মনস্টার বলে, কারণ আমরা দেখেছি যে সিনেমাতে মনস্টারদের তাদের কোনো বিকার থাকে না, তারা প্রতিহিংসা পরায়ণ হয় না, তারা জাস্ট বুলডোজারের মতন ধ্বংস ব্যবস্থাটা করে যায়, যেটা আমরা বলি ভান্ডালিজম। কিন্তু ভান্ডালিজম করাটা একটা জিনিস, আর ওনার মতন মানুষ যিনি সম্পূর্ণ নির্বিকার থেকে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে শুধুই উনি ওনার ব্যবসায়িক উন্নতির দিকে লক্ষ্য রাখছেন, আর বাংলাদেশে ইসলামতন্ত্র আসবে না শিবিরতন্ত্র আসবে, হি রিয়েলি ডাজন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, এবং সেটার জন্য তার কোনো বিকার হয় না, এবং সত্যি সত্যি তার কোনো বিকার হয় না। তা ওনার লজ্জাও হয় না যে ওনার 70 থেকে 80 বছর বয়সে জীবনে একদিনও বিশ্বাস করে নামাজ, রোজা, হজ, জাকাত যিনি করেননি, তিনি এখন মাথায় টুপি পরে আমাদের নবীর প্রশংসা করেন। এটা যে সম্পূর্ণ রূপে ভণ্ডামি, এই ভণ্ডামি করতে তার কিন্তু লজ্জা হচ্ছে না, কারণ উনি আসলেই বিকারলেস, যেটা আমি বলি বিকারহীন, বিকারলেস বললাম, এবং উনি একজন ভণ্ড, প্রতারক, অশিক্ষিত, মূর্খ, এই শব্দগুলো আমি এখন ব্যবহার করছি। আই এম সরি, একজন আপনি অধ্যাপক বলছেন, তাকে সে অশিক্ষিত হবে কেমনে? অধ্যাপক হলেই শিক্ষিত হবেন কোনো কারণ নেই। হ্যাঁ, তারপর ওনাকে আমার কেন জানি মনে হয় যে উনি খুব ক্রিমিনাল মাইন্ড। কিছু মানুষ থাকে না যে জন্মগতভাবে ফর নাথিং ক্রিমিনাল, ঈশ্বর হি ইজ এ ক্রিমিনাল মাইন্ড, তার কন্টিনিউ, সে ভালো কিছু ভাবতে পারে না। আপনার এখানেই বোধহয় আমি তুলে ধরেছিলাম, আমি এই গল্পটা সঠিকভাবে সুন্দরভাবে তুলে ধরতে পারি না, অন্য কেউ হয়তো বা করতে পারবেন, আপনি খুব ভালো করে বলতে পারবেন। ক্রিমিনাল মাইন্ড, অফ কোর্স, কারণ ওনার শিশুকালে উনি ম্যাগাজিন চুরি করেছিলেন, হ্যাঁ, এবং তিনি নিজে সেটা তার কোন এক বই লিখেছেন, এবং সেটার পৃষ্ঠা কত পৃষ্ঠায় রয়েছে সেটাও একজন আমার সামনে আমার অনুষ্ঠানে একদিন বললেন। অতএব যিনি শিশুকালে আমরা যে কাজগুলো করি, আপনি করেছেন, আমি করেছি, আমাদের নৈতিকতার চরম মার্গে থাকি আমরা কোনো ধরনের অসৎ কাজ করি না, এবং অসৎ কাজ দেখলে সেটাকে বাধা দেই, চুরি করি না অন্য। কিন্তু উনি সেই শিশুকালে ম্যাগাজিন চুরি করেছেন, এটা বিদ্যার জন্য নয়। আমরা বই চুরি, অনেকেই বলে বই চুরি করে, বই আমরা চুরি করে পড়েছি, কিন্তু বই নিয়ে চুরি করে চলে যাইনি, এটা একদমই সত্য কথা নয়। অন্যের কলম নিয়ে লিখেছি, কিন্তু কলমটা ফেরত দিয়েছি, কলম আবার আমার বলে আমি নিয়ে গেছি, এটা সত্য কথা নয়। ক্রিমিনাল উনি ছোটকাল থেকেই, আর ওনার সম্পূর্ণ অবয়বে যদি গত 14 মাসে কেউ বলতে পারে যে উনি কোনোদিন কোনো সুখের হাসি হেসেছেন, কারো দুঃখে উনি কেঁদেছেন, কারো অন্যের সুখে উনি হাসি দিয়েছেন, বাংলাদেশের কোনো মানুষের দুঃখে ওনার মলিন চেহারা দেখা গেছে, আমি দস্তগীর জাহাঙ্গীর বলছি যে ওনার বিরোধিতা আমি ছেড়ে দেব। দিস ইজ এ চ্যালেঞ্জ, কারণ এই লোকটার মুখ অবয়বে আপনি কখনো কোনো ক্রমেই কোনো সুখের, কোনো শান্তির কোনো কিছুই দেখতে পাননি, কারণ সে কোনো ক্রমেই তার ব্যক্তিগত ব্যবস্থা উন্নয়ন ছাড়া অন্য কিছু সে সত্যি সত্যি কেয়ার করেনি। এবং আমি জানি যে ইতিমধ্যে আপনার সাথে ওই কথাটা বলেছি, উনি কিন্তু স্বীকার করেছেন, উনি স্বীকার করেননি যে উনি বাংলাদেশের জনগণের প্রতিনিধি। উনি বলেছেন যে আমার কিন্তু নিয়োগকর্তা রয়েছে, সেই নিয়োগকর্তা কারা, এই যে কয়েকটি নাম ঘুরে ফিরে আসে, তাহলে সে যে আমরা আল্লাহর বিচারে, সৃষ্টিকর্তার বিচারে হলো শেষ বিচার, বাংলাদেশেও তো এদের একটা শেষ বিচারের দিন আসবে। সেই শেষ বিচারে উনি বলবে যে না, আমাকে নিয়োগ যারা করেছে তাদের আদেশে আমি কাজ করেছি। ভাই, আমার বয়স তো 90-80, তারা কারা? আমি তো রাস্তায় যে মারামারি করি না, এরকম আমি তো রাস্তায় গিয়ে মারামারি করিনি, আমি তো ওই মেটিকুলাসলি ডিজাইন করে গুলি করি নেই। আমি তো আপনাদের সামনে বলেছি যে এই মাস্টার মাইন্ড হলো ও, তখন তো সে অস্বীকার করে নেই। এই মাহফুজকে তো তাদের নিজেদের ভিতরেই উনি, বিষয়টা হলো যে এমন একটা দুষ্ট চরিত্রের লোক, এটার উদাহরণ দেওয়া যায় এভাবে যে একটা দুষ্ট চরিত্রের লোক, সে সারা জীবন মানুষের জন্য ক্ষতির কারণ ছিল। উনি মারা যাওয়ার দিন
সব গ্রামবাসী সবাইকে ডেকে নিয়ে আসেন, বলেন যে দেখুন আমাকে সবাই মাফ করে দেবেন, আমি খুব সম্ভবত আজকেই মারা যাব, কিন্তু আমি আমার প্রায়শ্চিত্ত করতে চাই। কিভাবে প্রায়শ্চিত্ত করবেন গ্রামবাসী জিজ্ঞেস করলো, যে আমি মারা যাওয়ার পর আমার লাশ একটা বাক্সের সাথে ঝুলিয়ে রাখবেন রাস্তার কর্নারে, যাতে আমার প্রায়শ্চিত্ত হয় মরার পর। গ্রামবাসী মনে করলো আরে সর্বনাশ, ও তো আসলে চায় তার যাতে সে আল্লাহর কাছে ক্ষমা পেতে পারে, এই জন্য আমাদের কাছ থেকে আগে ক্ষমা পেতে হবে। উনি মারা গেলেন, তার লাশ ঝুলায় রাখলো রাস্তার কর্নারে, পুলিশ এসে সমস্ত গ্রামবাসীকে ধরে নিয়ে গেল। এই লাশ মানে মরার পরে উনি মারা যাওয়ার আগে উনি ওনার শয়তানিটা করে গেলেন আর কি, করে গেলেন যে গ্রামবাসী তো আমি মারা গেলেও তোদের সাফার করতে হবে। এই হলো ডক্টর ইউনূস। আই এম সরি এইভাবে বলার জন্য, আমাদের আলোচনার বিষয় এটা নয়। এই লোকটার আমি দেখুন 14 মাসে যে ট্রাউমার ভিতর দিয়ে আপনি যাচ্ছি, তারপরে আমরা হাসি মুখে কথা বলতে পারি, আমাদের রক্তক্ষরণ হচ্ছে অন্তরে। হ্যাঁ মানে এই যে এখন আমাদের মধ্যরাত, সমস্ত কাজের পরে আমরা বসেছি, মানে শুধু আমাদের না তো, গোটা বাঙালি জাতি যেখানে আছে, মানে উনি একদম মানুষকে অস্থির করে ফেলছেন। একটা দেশের এতটা খারাপ মানুষ, এতটা ক্রিমিনাল, আমাদের দুর্ভাগ্য যে আমাদেরই দেশে এই ধরনের মানুষগুলার জন্ম হয়। এছাড়া তো আর কি বলবো দাস্তিগির ভাই। আচ্ছা, আমরা একটু মুভিং ফরওয়ার্ড, আমরা একটু আগের সামনের প্রশ্নে যাই। তো আপনি তো বললেন যে নিউ ইয়র্কে আসলে আসলে ভালো অভ্যর্থনা পাওয়ার কোনোই সম্ভাবনা নেই, নিউ ইয়র্কবাসী প্রস্তুত হচ্ছেন, দেখা যাক কি হয়, বেশি দিন তো নেই। আমি এখন যেহেতু এখন খুব একটা নির্বাচন, দুটো বিশ্ববিদ্যালয়ের নির্বাচন চলে গেল, এখন আগামীতে ফেব্রুয়ারিতে ইসলামী দলগুলো, 3টে ইসলামী দল এবং জামাত ইসলাম সহ 4টা দল আন্দোলন করছে, তার আন্দোলনে নামবে, কারণ তারা নির্বাচন চায়। এই ফাঁকে এই যে বাংলাদেশে আওয়ামী লীগের তো কার্যক্রম নিষিদ্ধ, ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে ইউনূস নিষিদ্ধ করে দিয়েছে, তারপরেও আপনি দেখেন যে বাংলাদেশে প্রথমে ছোট ছোট মিছিল, এখন তো বড় বড় মিছিল হয়। এবং গতকালকে, আজকেই তো ভাঙায়, মানে ফরিদপুরে ভাঙাকে ওই যে কনস্টিটিউশনটা ভাগ করার জন্য করলো, তারপরে যে প্রতিবাদটা হলো, পুলিশকে এমন ধাওয়া করলো, পুলিশ মসজিদে যেয়ে পালিয়েছে, এবং পুরা হাইওয়ে বিশাল জনসমাবেশ, সবার হাতে লাঠি টাঠি, সাংবাদিককে ছবি তুলতে দিচ্ছে না, মানে তারা একদম ভীষণভাবে প্রতিবাদ করছে। এবং অ্যাট দ্য সেম টাইম চিটাগং, ঢাকা, গাজীপুর, শ্রীমঙ্গল, বিভিন্ন জায়গায় মিছিল শুধু বড় হচ্ছে। আমরা একটা কথা সবসময় শুনি, জানি, আমরা বড়, আমরা দেখেছিও যে আওয়ামী লীগ সরকারে যতটা ভালো না করে, আওয়ামী লীগ রাজপথের আওয়ামী লীগ অনেক বেশি বিধ্বংসী, এবং তাদের নেতা এক্সাইল আছে, নিরাপদে সরে যেতে হয়েছে তাকে। কিন্তু তারপরেও একটা রাজনৈতিক দলের যে তৃণমূলের যে একটা প্রতিবাদ, প্রতিরোধ, এখানে তো সাধারণ মানুষই আসলে, তাই না? এই বিষয়টাকে আপনি কি মনে হয় যে এভাবেই আওয়ামী লীগ আসলে নিজেরাই রাজনীতিতে ফিরে আসবে, কারো অপেক্ষা করবে না? আপনার কি মনে হয়? আপনার অনুষ্ঠানে আমার যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হলো যে আমরা ওপেনলি ইয়েগুলো করি, কথাগুলো ওপেন করি, এবং এই কথাগুলোর সাথে কথাগুলো ছোট ছোট, কিন্তু এক একটা ইউনিভার্স, এক একটা, শুধু ইউনিভার্স বললেই হবে না, মাল্টিভার্সের দিকে আমরা যেতে পারি। যেমন প্রথম কথাটা হলো যে ভাঙ্গা বা ফরিদপুরের বিষয়টা, এটা একটা সিগনিফিকেন্ট বিষয় বাংলাদেশের জন্য, যে বাংলাদেশ বলছি, পৃথিবীর প্রতিটি রাষ্ট্রের যে মালিক তারা হলো জনগণ। এই ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় নেওয়ার পর নারায়ণগঞ্জ না কোথায় দেখা গেল, আমি সেদিন বলেছিলাম, এটা দেখা গেল 40,000 মানুষের নামে পুলিশ কেস করেছেন, বা পুলিশ কেস 40,000 মানুষ হলো অপরাধী। আমি আইনশাস্ত্র নিয়ে পড়াশোনা করতে গিয়ে দেখলাম যেখানে 500 লোক একত্রিত হয়ে
পিটিশন সাইন করলে তারা বলে যে আমরা দেশের মালিক হিসাবে বলছি, সেখানে 40,000 লোক যদি বলে কোনো একটা বিষয় চায়, তাহলে তো এটা তাদের মালিক হিসাবে তাদের দাবি, পুলিশকে তো সেটা মানতে হবে যে 40,000 মানুষ এই জিনিসটা চেয়েছে, এই দাবিটা করছে। হ্যাঁ, তো তাদের বিরুদ্ধে তো কেস করা যায় না। মালিকের বিরুদ্ধে তো আপনি কেস করতে পারেন না, এটা গণদাবি হয়ে গেছে। তাদের যদি কোনো একটা কিছু হয়, তা মানে খুব খারাপ অর্থে বলি, আমরা যখন আইন পাশ করি তখন আমাদেরকে রোমান সাম্রাজ্যের আমলের এক, আমি 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 আমাকে দুঃখিত, আমি এই লাঠি কাঠির নামটা নিশ্চয়ই আছে, আমি ভুলে গেছি, সেটাকে আমরা টাচ করে শপথ করতে হয়েছিল যে আমি আইনজীবী হই আর না হই, আমার দ্বারা পৃথিবীর কোন দেশের প্রচলিত আইন আমি ভাঙবো না, প্রচলিত কোনো আইন ভাঙবো না। যদি সেই দেশে রেড লাইটে তোমাকে হাঁটতে হয়, তুমি রেড লাইটে হাঁটবে বা ক্রস করবে। সেই হিসাবে বলছি যে বাংলাদেশের প্রচলিত যে নীতি বাংলাদেশ বা পৃথিবীর কমন লতে, সেটা হলো যে এই দেশের জনগণ, সেই জনগণ কি একজনের দাবি ও প্রায় প্রতিটি সরকারের যে অফিস থাকে তারা মানে, আমি একটা আবেদন নিয়ে গেলে তারা আমি হলাম বাংলাদেশের নাগরিক, আমি এই চাই, এটা আমার মৌলিক অধিকার, তারা দেয়। সেখানে 40,000 মানুষের বিরুদ্ধে আপনি কেস করেন ডক্টর ইউনূসের সরকারের আমলে, তাহলে আপনি বুঝতে পারেন যে দে ডোন্ট রিয়েলি কেয়ার। তারা এই ডেসক্রিপশনটাই জানে না হোয়াট ইজ জনগণ। অতএব আপনি 16ই জুলাই যে গণহত্যা হলো, গণহত্যার যদি আমরা ডেসক্রিপশনে যাই বা আমরা ইয়াতে যাই, যেটাকে বলে সংজ্ঞায়িত করতে চাই, সমস্ত সংজ্ঞায় সেটা গণহত্যা, এটা প্রমাণিত।